বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি, ফেনীতে প্লাবিত ৩০ গ্রাম, পরশুরামে যান চলাচল বন্ধ, নোয়াখালী, চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলজটে চরম ভোগান্তি। চট্টগ্রামে নালায় পড়ে প্রাণ গেল শিশুর, মিরসরাইয়ের ঝর্ণায় গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২। কক্সবাজার সৈকত থেকে আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। বিচারের জন্য ভারত থেকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। এবং ভোলার রাজাপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, শিখিয়ে দেয়া বক্তব্য মোবাইলে রেকর্ড করতে না চাওয়ায় মারধর, অভিযুক্ত কামাল মাঝিকে ধরতে মাঠে পুলিশ। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে ৩টি নদীর বাঁধ ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর ৪ উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। ভেঙে গেছে বাঁধ, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার ওপর উজানের ঢল, পানির তোড়ে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। দুর্যোগ মোকাবিলায় 132টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় 100 পরিবার। এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান চাল কিছু বাঁচাইতে পারে নাই। অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি, বাড়িতে এমনি পানি উঠছে। আমরা এখানে সিরা মুড়ি আমাদের কাজ হবে না, আমাদের গাঁও শুকাবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি, পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী। 2 দিনের বৃষ্টিতে সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দপতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। দূষিত পানি, আমরা মুভমেন্ট করতে পারতেছি না, কোর্ট কাছারি ঠিকমতো চলতেছে না, বাজার সদাইও চলতেছে না। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, মানুষের জনজীবন একবার বিপন্ন হয়ে যায়। এদিকে বৃষ্টিতে বরিশাল নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বেড়েছে দুর্ভোগ, বিপাকে পড়েছেন বাসিন্দারা। এছাড়া চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। চট্টগ্রামে বর্ষায় নালায় পড়ে আবারও প্রাণহানি। এবার নগরীর হালি শহরে নালায় পড়ে হুমায়রা নামে 3 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে মিরসরাইয়ের মেল ঘুম ট্রেইলে ঝর্ণায় গোসল করতে গিয়ে 3 পর্যটকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। কক্সবাজারের প্যাচার দ্বীপ সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও একজন। সিসিটিভির ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বেলা 2:45টার দিকে একটি বল নিয়ে বিল্ডিং এর সামনে খেলছিল ছোট্ট হুমায়রা। খেলতে খেলতে হঠাৎ নালায় পড়ে যায়। প্রচন্ড স্রোত থাকায় স্ল্যাবের নিচে ঢুকে যায় তার ছোট্ট দেহটি। এই সময় কয়েকজনে মিলে তাকে তোলার চেষ্টা করেও পারেনি। পরে ঘটনাস্থল থেকে অন্তত 300 ফিট দূর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে হুমায়রাকে। এই দুর্ঘটনার জন্য জলাবদ্ধতাকে দায়ী করছেন স্থানীয়রা। আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে, এরকম পাওয়ার পানি। ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে, মেয়েটাকে উদ্ধার করে আনি। এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিং এর নিজস্ব ড্রেন। সকল বাড়ির মালিককে আমরা একটা অ্যালার্টনেসের জন্য বলবো যে ড্রেনগুলো নেটিং করে দেন। আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তাদের বলছি যে এখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়ার জন্য।
হ্যাঁ আজকের মধ্যে একটা ব্রেকেট দিয়ে দেবে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর না ঘটে। মঙ্গলবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মিরেশ্বরায়ে মেলখুম টেলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো 2 যুবক। ঝর্ণায় গোসল করতে গেলে পানির তোড়ে 5 জনই ভেসে যান। বুধবার দুপুরে পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনো 2 জন নিখোঁজ রয়েছেন। কক্সবাজারে প্যাচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে একই ব্যাচে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন 1 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। অন্যান্য প্রসঙ্গ, জুলাই আন্দোলন প্রতিহতে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি ও গণগ্রেফতারের নির্দেশও দিয়েছিলেন তিনি। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওর সত্যতা পাওয়ার দাবি করেছে বিবিসি। প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। এটি বিচার কাজে স্বচ্ছতা বাড়াবে। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি। এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম। ইয়ারশটকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন দেই। পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। দেশ বাঁচাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপি মহাসচিব। আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুস বুধবার সকালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া নির্বাচন ও সংস্কার সাংঘর্ষিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশ বাঁচাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচিত সরকারের বিকল্প নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য।
সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন, হত্যা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান দলটির। দেশ গড়তে জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গার পথসভায় কথা বলেন নেতারা। মানুষ হত্যাকে আমি মেনে নেব। স্লোগানে স্লোগানে মুখর চুয়াডাঙ্গার বড়বাজার এলাকা। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে এনসিপি নেতারা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনার সরকার 16 বছর ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কে খুনি বাহিনী আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে হত্যা করাই যেন তাদের একমাত্র দায়িত্ব। এ সময় ভারতের আধিপত্যবাদ আর মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকেছিল, গুম, খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে। এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে পথসভার মধ্য দিয়ে শেষ হবে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে 9ম দিনের জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার খুলনা বিভাগের মাগুরা ও নড়াইলের একাধিক স্থানে পথসভা করার কথা রয়েছে দলটির। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ। জনপদের সময় আরো থাকছে। নানা সংকটেও পোশাক রপ্তানিতে বিদায়ী অর্থ বছরের রেকর্ড গড়েছে বাংলাদেশ। বছর ব্যবধানে বেড়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধি 9%। বগুড়ায় বসতঘর থেকে শ্বশুর ও পুত্রবধূর হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। এদিকে ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপরাধীকে আটকের চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে পরিবারের 2 সদস্যকে হারানোর বেদনায় কাতর স্বজনরা। কান্না আর রাহাজারিতে ভারী চারপাশ। মঙ্গলবার রাতে দুপচাঁচিয়ার জিয়ানগরের লক্ষ্মীমণ্ডল গ্রামে ঘুমিয়েছিলেন পরিবারের সবাই। পরদিন সকালে দাদা আফতাব ও মা রিভার হাত পা বাঁধা লাশ দেখতে পায় 7 বছর বয়সী মালিহা। নগদ অর্থ ও স্বর্ণ লুট করা হয়েছে বলে দাবি স্বজনদের। জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে, এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস ফেস আছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে। দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে 2 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ভোলার রাজাপুরের এক গৃহবধূ। মধ্যরাতে প্রতিবেশী কামাল মাঝি সিঁধ কেটে ঘরে ঢোকে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় বাধা দেয় ছেলের গলায় ছুরি ধরে কামালের সঙ্গে আসা সহযোগী। পরে ঘটনা কাউকে না জানাতে ভিডিও ধারণ করে রাখে সে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। কামাল মাঝি গিয়া তারপর আমার মুখটা চাপা ধরছে আর দাওটা ধরছে আমার ফোলার গলায়। তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত কামাল মাঝির পরিবারের সঙ্গে গৃহবধূর শ্বশুরবাড়ির পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। পুলিশ ওই এলাকায় যে দলগুলো শক্তিশালী সেই দলের মুখপাত্র হয়ে যাচ্ছে পুলিশ। এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। এই সিচুয়েশনে পুলিশের উপর নির্ভরশীল হয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, আপনার সরকার কি মনে করে? আমরা সেই জন্যই তো উনি বলছেন, প্রশিক্ষণের কথায় জোর দিয়েছেন। তাদেরকে ইন্টেন্সিভ প্রশিক্ষণ, উনি শব্দটা যেটা বলেছেন নিবিড় ইন্টেন্সিভ প্রশিক্ষণের কথা বলেছেন, যে তার জন্য সে ভোটের জন্য প্রিপেয়ার্ড থাকে। আর আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা, আমরা তো দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার।
আর যেগুলো মবের আপনার যেগুলো মানে বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে। ফরমার সিইসি নুরুল হুদার ক্ষেত্রে দেখেন বা মুরাদনগরের ইয়েতে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে, আপনারাই রিপোর্ট করছেন। তো আর এগুলো বিষয়ে উনি তো বলেছেন যে আজকের তো আমরা প্রথমেই বললাম, উনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে, নির্বাচনকে সামনে রেখে। এই বিষয়টা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন। এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা বলবো যে এই বিষয়টা ইলেকশন কমিশন আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে জানাবেন। আর যারা ফিল্ডে থাকি তাদের কোনো ভোটের ব্যবস্থা থাকবে না? এটা এগুলো ইলেকশন কমিশনের বিষয়, আপনি অন্যদেরকে প্রশ্ন করতে দিন প্লিজ। ভাই, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগরণ থেকে বলছি। আমি যদি ভুবনেশ্বর থেকে রিহার্সাল নির্বাচনের কথা, রিহার্সাল হচ্ছে এটা হচ্ছে যে দেখুন একটা কেন্দ্রে একটা ইলেকশনটা কিভাবে হবে, ওনারা একটা ধরেন একটা মক ভোট করে ওরা এইটা একটু জানলেন যে কিভাবে কি, না এটা এরকম কিছু, এটা খুবই ওই প্রশিক্ষণের পার্ট, মানে আমরাই করছি, করে দেখছি। এই আমার প্রশ্ন হলো, এখন পর্যন্ত সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে আছে, নির্বাচন পর্যন্ত থাকবে কিনা, কিংবা আজকে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে তারা আসলে নির্বাচন পর্যন্ত তারা থাকবেন কিনা জানি না, বাট নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। আগামীকালকে ইলেকশন কমিশনের একটা বৈঠক আছে, সেখানে আরপিও সংশোধন সহ 5টি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলা হয়েছে। আজকের মিটিংয়ে আমরা এই বিষয়ে ইলেকশন কমিশন, আপনি জানেন একটা কনস্টিটিউশনাল বডি, তারা এটা ডিসিশন নেবে, তারাই বলবেন। আরেকটা বিষয় হচ্ছে সিসি ক্যামেরার কথা বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি সিসি ক্যামেরা মানে সারা দেশে যখন হচ্ছে নির্বাচন হয় তখন কন্ট্রোল করতে গিয়ে ইলেকশন কমিশন থেকে হিমশিম খেতে হয় লোকবল সংকট। এখনো যদি হচ্ছে মানে সেন্ট্রালি হচ্ছে যে কন্ট্রোল করা হয়, আমরা এর আগে দেখেছি একজন সিইসি হচ্ছে নির্দেশনা দিয়েছেন যে ওকে থামাও, কিন্তু থামানো হয়নি 2 ঘন্টার পরে। এই বিষয়টাও এই উনার নজরে এসছে। এই বিষয়ে উনি বলেছেন নিবিড় প্রশিক্ষণের বিষয়, যাতে যে কোনো অফিসিয়াল যারা প্রিজাইডিং বা পোলিং অফিসার হচ্ছেন তারা যাতে প্রশিক্ষিত থাকেন, ইভেন টেকের ব্যাপারে যে সমস্ত টেক ইউজ করছি, সিসিটিভি বা বডি ক্যাম, সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে, এবং যাতে কন্ট্রোল রুমগুলো, আমরা তো বলছি যে আজকের মিটিংয়ে বলা হয়েছে যে কন্ট্রোল রুম উপজেলা, জেলা এবং বিভাগওয়ারি প্রত্যেকটা জায়গায় করা হবে। তো সেক্ষেত্রে যাতে কন্ট্রোল রুম থেকেও যারা এটা মনিটর করবেন তারাও যেন প্রশিক্ষণ নেন, সেই বিষয়ে বলা হয়েছে। সরাসরি ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছিল, সেটা আমরা সরাসরি দেখছিলাম। জনপদের সময় আরও থাকছে। শেষ হবে নওগাঁয় আমের জমজমাট বেচা কেনা, মন প্রতি বেড়েছে 700 টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে খুশি বাগানিরা, কমেছে ক্রেতার সংখ্যা। চীন আমেরিকার বাণিজ্যিক টানাপোড়েনের জেরে বিদায়ী অর্থবছরে 9% প্রবৃদ্ধি হিসেবে 39 বিলিয়ন মার্কিন ডলারের বেশি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের তুলনায় 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। অথচ অর্থ বছরের বিশাল একটি সময় জুড়ে ছিল ঢাকা, সাভার এবং গাজীপুরে কথিত শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতা। চায়নার সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে, সেখান থেকে কিছু আরএমজির অর্ডার শিফট হয়েছে, তার কিছু অংশ বাংলাদেশেও এসছে। মূলত গত 6 মাসের বেশি সময় ধরে শুল্ক হার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপোড়েন চলছে। এই অবস্থায় মার্কিন বায়াররা চীনের অর্ডারের একটি অংশ যেমন বাংলাদেশকে দিয়েছে, তেমনি বাড়তি এসেছে ইউরোপ বায়ারদের অর্ডারও। পৃথিবীর যারা বড় বড় বায়ার আছে তাদের একটা আস্থার একটা স্থান, এবং তারা খুব নিরাপদ বোধ করে যে বাংলাদেশে এই গার্মেন্টসগুলি রিপ্লেস করার জন্য। বিভিন্ন জায়গা থেকে যদি আমরা সুযোগ সুবিধাগুলো পাই এবং ট্যারিফগত সমস্যার থেকে যদি আমরা উত্তরণ পাই, তাহলে আমাদের এই প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে যাবে। বাংলাদেশ থেকে বছরে 8.5 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় আমেরিকায়। এবার আমাদের প্রত্যাশা হচ্ছে যদি ট্যারিফ যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে,
আমরা মনে করি আমাদের গার্মেন্ট এক্সপোর্ট দিন দিন বাড়বে আরও। 2024-25 অর্থ বছরে 9.73% প্রবৃদ্ধি হিসাবে 21.15 বিলিয়ন মার্কিন ডলারের নিটোয়ের পণ্য রপ্তানি হয়েছে। সদ্য বিদায়ী অর্থ বছরে নানা সংকটও তেমন বন্ধ ছিল না গার্মেন্টসের উৎপাদন, বরং বিদেশি বায়ারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছে নিত্য নতুন ডিজাইনের তৈরি পোশাক। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। নওগাঁয় আমের জমজমাট বেচা কেনা মন প্রতি বেড়েছে 600 থেকে 700 টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে খুশি বাগানীরা। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। সড়কের দুপাশে লম্বা লাইনে আমের হাট, হরেক জাতের আম নিয়ে ক্রেতার অপেক্ষায় নওগাঁর সাপাহারের ব্যবসায়ীরা। আম্রপলি, ব্যানানা ম্যাঙ্গো, বাড়িফোর, সঙ্গে যুক্ত হয়েছে ঢের সাইজের ফজলি আম। তবে সপ্তাহ ব্যবধানে এসব আমের দাম বেড়েছে মনপ্রতি ধরন অনুযায়ী 600 থেকে 700 টাকা পর্যন্ত। আম্রপলি 2800 থেকে 3500 টাকা, বাড়িফোর 1800 থেকে 2200 টাকা, কাটিমন 3500 থেকে 4000 টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝখানে আমের দাম কম ছিল, কিনে খুব সুবিধা ছিল। এখন আমের দাম হঠাৎ কেজিকে 15-20 টাকা বাড়তি হয়ে গেছে। আম কিনবে আসা আম কিনতে পারছি না, হঠাৎ করে দাম বাড়তি। প্রথম দিকে কিছুটা কম হলেও বর্তমানে আমের বাড়তি দরে উজ্জীবিত বাগান মালিকরা। তবে আড়তগুলোতে পর্যাপ্ত আম থাকলেও গত কদিনের চেয়ে কেজিতে অন্তত 10 টাকা দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার সংখ্যা। যে আগে বাজার ছিল 1800-2000 টাকা দাম ছিল, সেই আমের দাম এখন হয়ে গেছে 2700-2800-3000 টাকা মতন দাম হয়ে গেছে। এখন যে দরে বিক্রি হচ্ছে বাগান মালিকেরা অনেক লাভবান হচ্ছে, আগে কিছু লস করেছে। জেলায় 23 জাতের আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। মধুমাসের মিষ্টি আমে ভর সমারোহ আড়তগুলো, বাড়িফোর, ব্যানানা, কাটিমন, আম্রপলি। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 31,000 হেক্টর জমিতে আমের বাগান থেকে 4 লাখ মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4000 কোটি টাকা। নওগাঁর আমের আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি গঠনের দাবিতে আন্দোলন করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। সকালে রহমতপুর বাইপাস মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ, টাঙ্গাইল সহ বেশ কয়েকটি সড়কে যান চলাচল। শিক্ষার্থীদের অভিযোগ, 2 মাস ধরে আন্দোলন করেও প্রশাসন তাদের দাবি শুনছে না। পরে 5.5 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, ফেরিতে প্লাবিত 30 গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। নোয়াখালী, চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলজটে চরম ভোগান্তি। এবং চট্টগ্রামে নালায় পড়ে প্রাণ গেল শিশুর। মিরসরাইয়ে ঝর্ণায় গোসলে নেমে 3 পর্যটকের মৃত্যু, নিখোঁজ 2। কক্সবাজার সৈকত থেকে আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।